আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের ৩ নাম্বার সৃজনশীল প্রশ্নটা নিয়ে। তো এই ৩ নাম্বার সৃজনশীল প্রশ্ন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে অনেক কিছু শেখা রয়েছে, অনেক কিছু বোঝা রয়েছে। তো আগামী 10টি মিনিট, তোমার হাতে 10টি মিনিট যদি সময় থাকে তাহলে আমার সাথে লেগে থাকো, এখানে অনেক কিছু শিখতে পারবে। তো চলো শুরু করি। আমরা কি আছে এখানে দেখো, বলা আছে রড ও সিমেন্টের পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স পদ্মা স্টিল। তাইলে প্রতিষ্ঠানের নাম মেসার্স পদ্মা স্টিল এর 2025 সালের মার্চ মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ। তাইলে 2025 সালে মার্চ মাসে কিছু লেনদেন রয়েছে, সেগুলো নিম্নরূপ। কি নামে? পদ্মা, মেসার্স পদ্মা পদ্মা স্টিল নামে। ঠিক আছে, তাইলে মার্চের 2 তারিখে 1000 ব্যাগ সিমেন্ট ক্রয়। তাইলে রড এবং সিমেন্টের পাইকারি ব্যবসা তার প্রতিষ্ঠানে। তাইলে সিমেন্ট ক্রয়, রড ক্রয়, এগুলো হলো তার প্রোডাক্ট, বা এগুলো যদি বিক্রয় করা হয় এগুলো তার প্রোডাক্ট হবে। ঠিক আছে, তাইলে এগুলো ক্রয়, সিমেন্ট এবং রড ক্রয় বা বিক্রয়কে এগুলো ক্রয় বিক্রয় হিসেবে নির্ণয় করতে হবে। তাইলে এগুলোকে প্রোডাক্ট পণ্য ক্রয় বা বিক্রয় করলে সেটাকে ক্রয় হিসাব বা বিক্রয় হিসাবে লিখতে হয়। ঠিক আছে, তাহলে এখানে সিমেন্ট ক্রয় করছে 4 লক্ষ টাকা, তার মানে কি প্রোডাক্ট ক্রয় করছে বা পণ্য ক্রয় করছে। তাইলে ক্রয় হিসাব লিখতে হবে। তাইলে ক্রয় হিসাবে এটি ব্যয় হবে। অপর দিকে কি হবে? এটি কি করছে? 4 লক্ষ টাকা নগদে চলে গেছে, সেটি নগদ হিসাবে একটি হ্রাস পাবে। এরপরে 6 তারিখে দেখো, রড ও সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয় করছে। নতুন স্কেল বা ওই যে তোমার মাপের যন্ত্র যেটা, ঠিক আছে, রড এবং সিমেন্ট পরিমাপ করার জন্য স্কেল ক্রয় করছে। এটি 40,000 টাকা দাম নিয়েছে। এটি একটি সম্পদ। ঠিক আছে, এটি 1 বছরেরও অধিক সময় বা দীর্ঘদিন সময় এটি সুবিধা দিবে, যার কারণে এটি একটা সম্পদ। তো এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে নগদ টাকা কমে গেছে। হ্যাঁ, এরপরে দেখো, মার্চের 9 তারিখে বলা আছে পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি 2 লক্ষ টাকা। তাইলে পাওনা কার কাছ থেকে পাওনা পাও দেনাদারের কাছ থেকে অথবা প্রাপ্য হিসাবের কাছ থেকে। তাইলে প্রাপ্য হিসাব বা দেনাদার এটাও একটা সম্পদ। এই সম্পদটা একদিকে কমে গেছে, অপরদিকে চেক পাইছো মানে ব্যাংকে টাকা বাড়ছে। তাইলে ব্যাংকও একটা সম্পদ। ঠিক আছে, ব্যাংকও একটি সম্পদ। তাহলে ব্যাংকে টাকা বাড়ছে মানে সম্পদ এখানে বৃদ্ধি পাইছে। তার মানে একটা ব্যাংক হিসাব আর একটি প্রাপ্য হিসাব। ব্যাংক হিসাব বৃদ্ধি পাইছে, প্রাপ্য হিসাব হ্রাস পাইছে, দুইটাই সম্পদ। হ্যাঁ, এরপরে দেখো 15 তারিখ, মার্চের 15 তারিখ বলা আছে ব্যাংক হতে উত্তোলন করা হলো 1,50,000 টাকা। ব্যাংক হতে উত্তোলন করেছো, তার মানে কি ব্যাংক থেকে টাকা কমে গেছে আর নগদ টাকা বৃদ্ধি পাইছে। তাহলে তুমি নগদ পাইছো 1,50,000 টাকা আর ব্যাংক থেকে 1,50,000 টাকা কমে গেছে। নগদ এবং ব্যাংক দুটি সম্পদ, তাইলে নগদ সম্পদ বৃদ্ধি পাইছে, ব্যাংক সম্পদ হ্রাস পাইছে। ওকে, এরপর মার্চের 18 তারিখে বলা আছে রেজা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় 1 লক্ষ টাকা। তাইলে এইটা সিমেন্ট বিক্রয় করেছে মানে কি পণ্য বিক্রয় করেছে। কি করেছে? পণ্য বিক্রয় করেছে এটা। ওকে, তার মানে এখানে বিক্রয় করে আয় হয়েছে, তার মানে বিক্রয় আয় বৃদ্ধি পাইল। অপরদিকে নগদ টাকাও বৃদ্ধি পাইছে, নগদ টাকা পাওয়া গেছে 1 লক্ষ টাকা। তাই না? বিক্রয় করলে কি টাকা পাওয়া যায় না চলে যায় বলো তো? প্রোডাক্ট বিক্রি করলে তুমি কাস্টমারকে প্রোডাক্টও দিবা আবার টাকাও দিবা না, টাকার বিনিময়ে প্রোডাক্ট দিবা, মানে কাস্টমারের কাছ থেকে টাকা তুমি নিবা, তারপরে প্রোডাক্ট দিবা। ওকে, এরপরে দেখো মার্চের 20 তারিখে বলা আছে 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান করা হলো। তাইলে এই যে রড ক্রয় করেছো, সেই ক্রয় করে সেই রডটা আনার জন্য ক্রয় পরিবহন খরচ প্রদান করেছো বা ট্রাক ভাড়া দিয়েছো। তাহলে এটাকে ক্রয় পরিবহন খরচ বলা হবে। কি বলা হবে? ক্রয় পরিবহন খরচ। এটাও একটা খরচ। একদিকে ব্যয় বৃদ্ধি পাইল, অপরদিকে নগদ টাকা কমে গেল, মানে সম্পদ কমে গেল। এরপর মার্চের 26 তারিখে বলা আছে রেজা ট্রেডার্স হতে 10 ব্যাগ সিমেন্ট ফেরত এলো। দেখো, এই যে রেজা ট্রেডার্সকে 200 ব্যাগ সিমেন্ট, ঠিক আছে, রেজা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রি করলো 1 লক্ষ টাকায়, তার মধ্যে 10 ব্যাগ সিমেন্ট ফেরত আসলো। ঠিক আছে, তাইলে ফেরত আসলে ফেরতের জাবেদা লিখতে হবে, বিক্রয় ফেরত লিখতে হবে। তারপরে অপরদিকে রেজা ট্রেডার্স যেহেতু ব্যক্তি, ঠিক আছে, প্রতিষ্ঠান, তাহলে প্রতিষ্ঠান কমে গেছে, এখানে তখন বৃদ্ধি পাইছিল এখন কমে গেছে, তখন এটা
হ্রাস দেখাই দিতে হবে। এরপরে 28 তারিখে দেখো রড ও সিমেন্ট আনা নেওয়ার জন্য একটি মোটর ভ্যান ক্রয় করা হলো। মোটর ভ্যান, তাহলে মোটর ভ্যান এটা একটা সম্পদ, এটা এটা সম্পদ, এটাকে অফিস সরঞ্জাম বা মোটরযান হিসেবে আমরা সম্পদ হিসেবে দেখাই দিতে পারবো। এবং একদিকে সম্পদ বৃদ্ধি পাইল, অপরদিকে নগদ 2,20,000 টাকা কমে গেল। তো এই ছিল লেনদেনগুলোর ব্যাখ্যা। এখন আমরা ক, খ, গ এই প্রশ্ন তিনটির অ্যান্সার করব। ক নম্বর প্রশ্ন বলা আছে উপযুক্ত তথ্য হতে ব্যয় হিসাবের পরিমাণ নির্ণয় করো। খেয়াল করে দেখো, মার্চের 2 তারিখ ক্রয় করেছি, সিমেন্ট ক্রয় করেছি, তো সিমেন্ট ক্রয় করা মানে পণ্য ক্রয় করা, পণ্য ক্রয় করলে ব্যয় হিসাব হয়। এরপরে দেখো যে এই যে মার্চের 20 তারিখ কি করেছি, ট্রাক ভাড়া পরিশোধ করেছি, এটা একটা ব্যয়। তো এই দুইটা ব্যয়ই রয়েছে এখানে, এক হলো সিমেন্ট ক্রয়, আরেকটি হলো ট্রাক ভাড়া পরিশোধ। তাইলে এটার অ্যান্সার কিভাবে দেব? দেখো এখানে মোট ব্যয় হিসাবের পরিমাণ নির্ণয়, ঠিক আছে, তারিখ দিয়ে দেব, এটা 2025 সাল হবে, আমার আগে করা ছিল তো, এটা আগের মানে গত বছরে 2017 সাল দিয়েই করা লাগছে। ওকে, তোমাদের নতুন এই বছরে 2025 সাল। তাহলে 2025 মার্চের 2 তারিখে সিমেন্ট ক্রয় 4 লক্ষ টাকা, এটা একটা ব্যয়। ট্রাক ভাড়া প্রদান 25,000 টাকা, এটাও একটা ব্যয়। আমি আবারও বলছি, সিমেন্ট ক্রয় কেন ব্যয়? কারণ তার রড এবং সিমেন্টের ব্যবসা, তাইলে সিমেন্ট বা রড যদি ক্রয় করে এটা পণ্য হবে, পণ্য ক্রয় করলে ব্যয় হয়, আর পণ্য বিক্রয় করলে আয় হয়, ঠিক আছে। তাহলে এখানে পণ্য ক্রয় করছে, সিমেন্ট ক্রয়, এই জন্যে এটি ব্যয় হয়ে গেছে। তাহলে এই দুইটাই ব্যয় আছে এই প্রশ্নে, আর কোনো ব্যয় নাই। তাহলে এই দুইটার যোগফল কত হবে? 4,25,000 টাকা। তাহলে মোট ব্যয় 4,25,000। ওকে, আমরা খ নাম্বার প্রশ্ন করব। খ নাম্বার প্রশ্ন বলেছে মার্চের 2 তারিখ থেকে মার্চের 15 তারিখে লেনদেন হতে হিসাবের শ্রেণী উল্লেখ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তাইলে কোনটি কোন হিসাব? মার্চের 2 তারিখ দেখো একটি ক্রয় হিসাব আর একটি নগদান হিসাব রয়েছে। তাইলে ক্রয় হিসাব হলো ব্যয়, নগদান হিসাব হলো সম্পদ, ঠিক আছে। এবং ক্রয় হিসাব এটা ডেবিট হবে, ব্যয় নগদান যেহেতু সম্পদ হ্রাস পাইছে তাহলে ক্রেডিট হবে, তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে, এইভাবে দেখাইতে হবে। এরপরে দেখো মার্চের 6 তারিখ রড সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয়, এটাকে অফিস সরঞ্জাম বলতে পারো, ঠিক আছে। অফিস সরঞ্জাম একটা সম্পদ এবং নগদ টাকা চলে গেছে, নগদ টাকাও একটি সম্পদ, ঠিক আছে। এরপরে 9 তারিখে পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি, মানে ব্যাংকে টাকা বাড়ছে, তাহলে ব্যাংক হিসাব এটাও একটা সম্পদ। এবং প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পেয়েছে, তাহলে প্রাপ্য হিসাব এটাও একটা সম্পদ। প্রাপ্য হিসাব একদিকে হ্রাস পাইছে আর একদিকে ব্যাংক হিসাব সম্পদ বৃদ্ধি পেয়েছে। ব্যাংক হতে উত্তোলন, তাহলে ব্যাংকে টাকা কমছে, নগদ টাকা বাড়ছে, তো এইভাবে পোস্টিং দিতে হবে। তাহলে এটা পোস্টিং কিভাবে দেব দেখো, তাহলে প্রদত্ত লেনদেনগুলোর হিসাবে শ্রেণী উল্লেখ সহ ডেটর ও ক্রেডিটর বা ডেবিট ও ক্রেডিট নির্ণয় করব, ঠিক আছে। ডেটর ক্রেডিটর একই জিনিস, ডেবিট ক্রেডিটও একই জিনিস, ঠিক আছে। তাইলে প্রথম কি আছে, কি করা আছে, সিমেন্ট ক্রয় করছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। হিসাবের শ্রেণী হলো ক্রয় হিসাব হলো ব্যয়, নগদান হিসাব হলো সম্পদ, ঠিক আছে। এখানে সম্পদ হ্রাস পাইছে দেখে ক্রেডিট হয়েছে। 6 তারিখে নতুন স্কেল ক্রয় করেছে 40,000 টাকা, একদিকে নতুন স্কেল বৃদ্ধি পাইছে, অপরদিকে 40,000 টাকা হ্রাস পাইছে। তাইলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাইলে অফিস সরঞ্জাম ডেবিট 40,000 টাকা, নগদ টাকা হ্রাস পাইছে, নগদান হিসাব ক্রেডিট 40,000 টাকা, অফিস সরঞ্জাম এটাও সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইছে, নগদান হিসাব এটাও সম্পদ, সম্পদ হ্রাস পাইছে। কোনটি কোন হিসাব বা হিসাবগুলোকে কোন শ্রেণীতে অধিভুক্ত করা হয় এগুলো নিয়ে বেসিক ক্লাস দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিবা। এরপরে দেখো 9 তারিখ বলা আছে পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি, তার মানে ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংকে টাকা বাড়ছে এবং প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পাইছো, প্রাপ্য হিসাব কমে গেছে। তাইলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান প্রাপ্য হিসাব ক্রেডিট 2 লক্ষ টাকা, ব্যাংক এটাও সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইছে, প্রাপ্য হিসাব এটাও সম্পদ, সম্পদ হ্রাস পাইছে, এই জন্য ক্রেডিট হয়েছে, ঠিক আছে। তো এখানে কারণ সহ যদি উল্লেখ করতে বলতো তাহলে সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস এই জিনিসগুলো লিখে দিতাম। হ্যাঁ, এখানে কারণ বলে নাই, শুধু হিসাবের শ্রেণী দেখাইতে বলছে। ওকে, এরপরে 15 তারিখ বলা আছে ব্যাংক হতে উত্তোলন, তার মানে কি ব্যাংকে টাকা কমে গেছে, নগদ টাকা বৃদ্ধি পাইছে, তাহলে নগদ টাকা বৃদ্ধি পাইলে নগদান হিসাব ডেবিট হয়, ব্যাংকে টাকা কমে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে, কারণ সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, তাই না। তাহলে নগদান হিসাব ডেবিট 1,50,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 1,50,000 টাকা, তাহলে নগদান এটাও সম্পদ, ব্যাংক হিসাব এটাও সম্পদ, ঠিক আছে। তো এইটি ছিল খ নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আমরা গ নম্বর প্রশ্নটা দেখব। গ নম্বর প্রশ্নে বলা আছে
মার্চের 18 তারিখ থেকে 28 তারিখের লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তাহলে এই যে 18 তারিখ থেকে 28 তারিখের লেনদেন পর্যন্ত। ওকে, আমরা একটু এটা ইরেজ করে একটু ক্লিয়ার করে ফেলি। হ্যাঁ, ওকে, তাইলে দেখো 18 তারিখ থেকে 28 তারিখ এই 4টা লেনদেন। এই 4টা লেনদেনের মধ্যে কি বলা আছে, রেজা ট্রেডার্সের নিকট হতে 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় করা হয়েছে। দেখো সিমেন্ট বিক্রয় করেছে, তার মানে কি এটা পণ্য বিক্রয় করেছে, তাই না? তাইলে বিক্রয় আয়, এটা একটা আয় হয়েছে। তো আমরা জানি ক্রয় বা বিক্রয়ের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে, তারপরে নগদে বা বাকিতে হয়েছে এরকম কোনো কিছু স্পষ্ট করে উল্লেখ না থাকে, তাহলে সেটি বাকিতে হয়েছে বলে ধরে নিতে হয়। তাহলে দেখো এখানে রেজা ট্রেডার্স এর নিকট বিক্রি করেছে, তো এখানে নগদ বা বাকি কিছু উল্লেখ নাই, তাহলে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, তার মানে এটি বাকিতে। তাহলে বিক্রয় করেছে 1 লক্ষ টাকা, তার মানে 1 লক্ষ টাকা বিক্রয় আয় বৃদ্ধি পাইছে। অপরদিকে রেজা ট্রেডার্স টাকাটা এখনো পায়নি, বাকিতে রয়ে গেছে। তাইলে বাকি কার কাছে রয়েছে? রেজা ট্রেডার্সের কাছে। তাইলে প্রাপ্য হিসাব ব্র্যাকেটে রেজা ট্রেডার্স লিখবো, লিখে এর কাছ থেকে টাকাটা পাবো। তো প্রাপ্য হিসাব এটা একটা সম্পদ, এখানে সম্পদ বৃদ্ধি পাইছে। অপরদিকে বিক্রয় হিসাব এটি একটি আয়, এখানে আয় বৃদ্ধি পাইছে। ওকে, তাহলে এইভাবে আমাদের কারণ সহ ব্যাখ্যা দিব। তাহলে ব্যাখ্যাগুলো কিভাবে দিব দেখো, তারিখ দিয়ে দিব 2025 মার্চের 18 তারিখ। ঠিক আছে, মার্চের 18 তারিখ। প্রথমে প্রাপ্য হিসাব, এখানে ব্র্যাকেটে রেজা লিখে দেব। হ্যাঁ, কি লিখে দেব? রেজা। প্রাপ্য হিসাব ব্র্যাকেটে রেজা হিসাব লিখে দেব ডেবিট 1 লক্ষ টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন কারণটা কি? কারণ প্রাপ্য হিসাব এখানে সম্পদ বৃদ্ধি পাইছে, বিক্রয় হিসাব এখানে আয় বৃদ্ধি পাইছে, এই জন্য ক্রেডিট হয়ে গেছে। ওকে, এরপরে গেল 18 তারিখ, তারপরে 20 তারিখে 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া পরিশোধ করা হলো। তাইলে ট্রাক ভাড়া এটা একটা ক্রয় পরিবহন, ঠিক আছে, ক্রয় পরিবহন খরচ। তাহলে ক্রয় পরিবহন খরচ, খরচ মানে ব্যয়, এটা ব্যয় বৃদ্ধি পাইছে। অপরদিকে নগদ টাকা হ্রাস পাইছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট হয়েছে। তাহলে এটা কি করব? পরিবহন হিসাব ডেবিট বা ক্রয় পরিবহন হিসাব দিবা। হ্যাঁ, ক্রয় পরিবহন হিসাব ডেবিট 25,000 টাকা। এটা কি ব্যয় বৃদ্ধি পাইলো, এই জন্য ডেবিট লিখেছি। অপরদিকে নগদ টাকা কমে গেছে, তাহলে নগদ তো সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, তাহলে নগদান হিসাব ক্রেডিট, সম্পদ হ্রাস, এটা ব্যাখ্যা লিখে দিব। ওকে, এরপরে দেখো 26 তারিখে বলা আছে রেজা ট্রেডার্স হতে 10 ব্যাগ সিমেন্ট ফেরত আসলো। খেয়াল করে দেখো এইখানে 100 ব্যাগ সিমেন্ট তুমি 1 লক্ষ টাকা বিক্রি করেছো, তাইলে 1 লক্ষকে 200 ব্যাগ সিমেন্ট বিক্রি করেছো, তাইলে 1 লক্ষকে 200 দিয়ে ভাগ করো, করলে কত হবে? এটা কত হয় বলো তো? ক্যালকুলেশন করলে 2টা শূন্য কেটে দাও, উপরে নিচে কেটে দিলা, তারপরে 10কে ভাগ করলে 5 হবে, 2টা শূন্য থাকে, তার মানে 500 টাকা করে প্রতি ব্যাগ হলো। ঠিক আছে, এটা কাটাকাটি করলে 500 টাকা করে, এক ব্যাগ সিমেন্টের বিক্রয় মূল্য 500 টাকা। এরকম 10টি ব্যাগ ফেরত আসলো, তাহলে 500 গুণন 10 দাও, 500 গুণন 10 দিলে এটা রেজাল্ট আসবে কত? 5,000 টাকা। তাহলে 5,000 টাকা ফেরত আসলো, কার কাছ থেকে ফেরত আসলো? রেজা ট্রেডার্স। রেজা ট্রেডার্সকে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব কি? সম্পদ এখানে হ্রাস পেয়ে গেল। ঠিক আছে, অপরদিকে এটা ফেরত আসলো কোত্থেকে? বিক্রয় থেকে, তাইলে বিক্রয় ফেরত হবে। ঠিক আছে, বিক্রয় ফেরত হলে একটি বিপরীত আয়। তাইলে এটার ব্যাখ্যা দিব কিভাবে দেখো, এটা আমরা এইভাবে লিখবো, বিক্রয় ফেরত হিসাব ডেবিট 5,000 টাকা, 5,000 টাকা কিভাবে হলো? ক্রেডিট। এটা বিপরীত আয় লিখবো। হ্যাঁ, এটা বিপরীত আয় বা আয় হ্রাস, এটাও লিখতে পারো। প্রাপ্য হিসাব এখানে ব্র্যাকেটে দিব রেজা, ঠিক আছে, ব্র্যাকেটে রেজা, ক্রেডিট দিয়ে এটা সম্পদ হ্রাস, এটা লিখে দেব। ঠিক আছে, এরপরে দেখো 28 তারিখে রড সিমেন্ট আনা নেওয়ার জন্য একটি মোটর ভ্যান ক্রয় করা হলো। তাহলে মোটর ভ্যান, মোটর যান হিসাবে লিখতে পারো সম্পদ, অথবা তুমি অফিস সরঞ্জাম হিসেবে লিখতে পারো। ঠিক আছে, তাহলে একদিকে সম্পদ বৃদ্ধি পাইছে, অপরদিকে নগদ মোটরযান সম্পদ বৃদ্ধি পাইছে, অপরদিকে নগদ সম্পদ হ্রাস পাইছে। ঠিক আছে, দুইটাই হ্রাস। তাহলে মোটর ভ্যান এটাই লিখতে পারো, মোটর ভ্যান হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট। নগদ টাকা কমে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট, সম্পদ হ্রাস পেয়েছে এই জন্য ক্রেডিট হয়েছে। ঠিক আছে, তো এই ছিল 3 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা 3 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধানটি পেয়ে গেছো। যদিও কারো কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে, কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।